প্রেগনেন্ট মানে? এত তাড়াতাড়ি? মানে আসলে কেমনে কি? আমি কৌতূহলে সোজা দাঁড়িয়ে থাকতে পারছি না, অথচ শুভ্র মুখ ভাবলেশহীন। উনি শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে করুণ চোখে তাকিয়ে বলে উঠলেন, দেখছ, আমার পরে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে যাচ্ছে সবাই। আর আমি? উনার কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। আমি কি জিজ্ঞেস করছি আর উনি বলছেনটা কি? অদ্ভুত। ২-৩ বার জোরে জোরে শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করে বলে উঠলাম, একদম কথা পেঁচাবেন না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। বিয়ে কবে করলেন? আর প্রেগনেন্ট কিভাবে? উনি অবাক হওয়ার চেষ্টা করে চোখ বড় বড় করে তাকালেন। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ঝুলিয়ে বলে উঠলেন, প্রেগনেন্ট কিভাবে সেটা মুখে কিভাবে বলবো রোদপাখি? তুমি যদি চাও তো। এটুকু বলতেই বিছানা থেকে বালিশ নিয়ে উনার মুখের উপর ছুঁড়ে মারলাম আমি। চোখ রাঙিয়ে বলে উঠলাম, চুপ পপ, একদম চুপ। ফালতু কথা না বলে আসল কথাটা বলুন, কবে করল বিয়ে? উনি বালিশ হাতে নিয়ে হাসতে হাসতে বিছানায় গিয়ে শুলেন। আমার হাতটা টেনে পাশে বসিয়ে মিষ্টি হেসে বলে উঠলেন, আগে মাথায় হাত বুলিয়ে দিয়ে একফালি স্বর্গ এনে দাও আমায়, তারপর বলছি। আমি ধীরে ধীরে উনার চুলে হাত বুলাতেই চোখ দুটো বন্ধ করে নিলেন উনি। আমার দৃষ্টি উনার মুখটাতে স্থির। যতবার উনার দিকে তাকাই ততবারই কেন জানি বুকটা কেঁপে উঠে খুব। মনে হয় এই বুঝি হারিয়ে ফেললাম, এই বুঝি শেষ হলাম আমি। উনি কিছুক্ষণ চুপচাপ শুয়ে থেকে চোখ বন্ধ করেই বলে উঠলেন, চিত্রার বিয়ের কিছুদিন পরই বিয়ে করে নিয়েছে ও। প্রায় ৫.৫ মাস কি ৬ মাস তো হবেই। বউ কেমন দেখতে জানি না, তবে সাহেল যেহেতু পছন্দ করেছে স্পেশাল কিছু নিশ্চয় আছে। মেয়েটার নাম, সরি ভাবির নাম হলো নাবিলা। সাহেল বলেছে বউ দেখলে নাকি সারপ্রাইজড হয়ে যাব আমি, তাই ছবি পাঠানো চলবে না, তাছাড়া ছবি দেখার ইন্টারেস্টও আমার ছিল না। আর প্রেগনেন্সির বিষয়টি ওরা প্ল্যানিং করেনি, এক্সিডেন্টালি। তবে সাহেল অনেক হ্যাপি, সাথে আমিও হ্যাপি। দুটো চ্যাম্প আসছে বলে কথা। আমি তো ডাবল চাচ্চু হয়ে গেলাম রদু। কথাটা বলেই উল্টো হয়ে শুয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন উনি। পেটে ঠোঁট ছুঁয়ে বলে উঠলেন, তোমার ২০ বছর চলছে তাই না রদু? কিছুদিন পর আমাদের ঘরেও ছোট্ট প্রিন্সেস আসবে দেখো। একদম আধো আধো গলায় বাবা বলে ডাকবে আমায়। ছোট ছোট হাতে গলা জড়িয়ে ধরবে। এখন তো তোমার এই ছোট্ট পেটে জায়গায় হবে না। আমার প্রিন্সেসের কষ্ট হবে তো। তাই আগে ঝটপট আরেকটু বড় হয়ে নাও। কেমন? আমি কিছু বললাম না, চুপ করে বসে আছি। মাথায় ঘুরছে সাহেল ভাইয়ের বউয়ের কথা। আচ্ছা, দেখতে কেমন হবে মেয়েটা? অনেক সুন্দরী নাকি মোটামুটি সুন্দরী? অহংকারী ধরনের হবে কি? বিদেশে থাকে নিশ্চয়, সবার সাথে কথা বলতেই বিরক্ত হবে সে। কথাটা ভেবে দীর্ঘশ্বাস ফেললাম আমি। উনি পেটে নাক ঘষতে ঘষতে বলে উঠলেন, এত চিন্তা করতে হবে না। ওরা আজকেই আসছে। ২ দিন আমাদের বাড়ি থাকবে, তারপর সাহেলদের বাড়ি যাবে। সাহেল তো পার্মানেন্টলি চলে আসছে এবার। এখানেই একটা ব্যবসা শুরু করবে ভাবছে। বিদেশে আর ভালো লাগে না ওর। দেশের মাটির গন্ধটা বড্ড টানে। কথাগুলো বলে মাথা তুলে তাকিয়েই বলে উঠলেন উনি, এই তুমি ভার্সিটি যাবে না? হুম যাব। কিন্তু আপনি এ সময় ফিরলেন কেন? এমনি চলে এলাম, ভালো লাগছিল না। তুমি ভার্সিটি যাও গো ধেত। এটা কি হলো ভাইয়া? কই, ভাবলাম ফোন দিয়ে রোমান্টিক কথা বলবেন, আমি একটু মজা নিব, তা না উল্টো আমাকেই ফাঁসাচ্ছেন। এনিওয়ে, আপনি তো হেরে গেলেন। কি রকম? সাহেল ভাই বাচ্চার বাপ হয়ে যাচ্ছেন আর আপনি আগে বিয়ে করেও এখনও নতুন জামাইয়ের মতো ঘুরে বেড়াচ্ছেন, এসব কিছু হলো? আমিও সেটাই ভাবছি, চিত্রার শিশির যে অন্যের নদীতে ভেসে গেল, এসব কিছু হলো মানে কি? অবাক হয়ে, মানে তোমার হাজবেন্ড নীল রঙের শার্ট পরে আমার ঠিক সামনে নদী নামের একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। ইসস, কি সাংঘাতিক! কি সত্যি? ওকে আমি খুন করব। কাদো কাদো হয়ে কথাটা বলতেই হুহা করে হেসে উঠলেন উনি। হাসিমুখেই বলে উঠলেন, মজা করছিলাম রে বাবা। বরের প্রতি বিশ্বাস নাই? আমার বউয়ের আনসার কিন্তু অন্যরকম হতো। এনিওয়ে, রাখছি শালিকা। আমার বউটাকে একটু সেফলি বাসায় পৌঁছে দিও। একটা মাত্র বউ বলে কথা। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। সাথে সাথেই ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালাম আমি। ওর হাত থেকে ফোনটা নিয়েই বললাম, বাই দোস্ত, পেছনে দেখ তোর প্যারা আসছে। ইনজয়। কথাটা বলে বাম চোখটা টিপে দিয়ে উল্টো রাস্তায় হাঁটা দিলাম আমি। পেছনে থেকে কানে এলো শিশির স্যারের উদ্বিগ্ন কণ্ঠস্বর, চিত্রা, তোমার পেট ব্যথা? আমাকে বলনি কেন? পলাশ স্যার না বললে তো জানতামই না। বেশি ব্যথা করছে?
চলো ডক্টরের কাছে যাই। কথাগুলো কানে যেতেই মুচকি হাসলাম আমি। আকাশের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আকাশে হালকা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে ক্রমাগত। মনটা বলে উঠল, বেঁচে থাকুক ভালোবাসা, পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক ভালোবাসার উষ্ণ পরশ। সেই ভালোবাসায় উষ্ণ হয়ে উঠুক আমাদের মানবতা। আবারও শিখি, হিংস্রতাকে দূরে ঠেলে আবারও ভালোবাসতে শিখি আমরা। সন্ধ্যা ৭টা, উত্তেজনায় দাঁড়িয়ে থাকায় সম্ভব হয়ে উঠছে না আমার। ক্রমাগত পায়চারি করে চলেছি। শুভ্র সোফায় বসে বসে হাসছেন। উনার হাসি দেখে হাঁটা বন্ধ করে চুপ করে দাঁড়ালাম আমি। চোখ রাঙিয়ে উনাকে কিছু বলবো তার আগেই পেছনে থেকে ভেসে এলো পরিচিত এক কণ্ঠস্বর। হেই সানশাইন, কেমন আছো? সাহেল ভাইয়ার কণ্ঠে ঘাড় ফিরিয়ে দরজার দিকে ফিরে তাকালাম আমি তাকাতেই মুচকি হাসলেন উনি। উনার পেছনে থেকে বেরিয়ে এলেন একটি মেয়ে। নিঃসন্দেহে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। মেয়েটির সাথে চেহারায় কোনো মিল নেই আমার, কিন্তু কোথায় একটা খুব মিল। আমি অবাক চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মেয়েটি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েই বলে উঠল, রোদ, রাইট? আমি মাথা নাড়লাম। মেয়েটি মিষ্টি করে হাসল, মাথা দুলিয়ে বলে উঠল, সাহেল না বললেও আমি চিনে ফেলতাম তোমায়। এই কয়েক মাস সাহেলের থেকে তোমার এত ডেসক্রিপশন শুনেছি যে রোদ নামক মানুষটা এখন পুরো মুখস্থ আমার। এরপরেও যদি না চিনতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। একটু থেমে, তুমি আসলেই অনেক কিউট। সাহেল যেমনটা বলেছিল তার থেকেও বেশি কিউট। আমি হাসলাম, হাসিমুখেই বলে উঠলাম, আপনি আমার থেকে আরও বেশি কিউট আপু। আমার কথায় আবারও হাসলেন উনি। শুভ্র দিকে তাকিয়ে বলে উঠলেন, শুভ্র, তোর বউয়ের কথাগুলোও কি মিষ্টি রে। শুভ্রকে তুই করে সম্বোধন করাই অবাক হলাম আমি। চোখ বড় বড় করে শুভ্র দিকে তাকাতেই মুচকি হাসলেন উনি। হাসিমুখেই বলে উঠলেন, আমি কিন্তু খুব অবাক হয়েছি। তুই এতদিন পর হঠাৎ হারিয়ে গিয়েছিলি, আবার হঠাৎই উদয় হলি, তাও এক্কেবারে এই ছাগলটার বউ হয়ে। তার মানে তুই আমার ভাবি? ওহ মাই গড! আবারও হাসল মেয়েটি। এই মেয়ে কি হাসি ছাড়া কথা বলতে পারে না নাকি? মেয়েটা হাসিমুখেই বলে উঠলেন, হুট করে বাবার পোস্টিং হয় কলকাতায়, তাই হুট করেই ওখানে চলে যাই। কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি। এত বছর পর দেখা হবে ভাবতেও পারিনি। একদিন হঠাৎ করেই এয়ারপোর্টে এই হিরোর সাথে দেখা হলো। বিয়ের বয়সটাও হয়ে গেছে, ছেলেও মাশাল্লাহ ফিট খাওয়ার মতো, তাই ভাবলাম বিয়েটা করেই নিই। ওদের কথা শুনে বুঝতে পারলাম উনাদের পুরনো পরিচিতি। শুভ্র হয়তো আরও কিছু বলতেন, তার আগেই সাহেল ভাইয়া আপুটাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে উঠলেন, হয়েছে ম্যাডাম, বাকি গল্প করার জন্য অনেক সময় আছে, এখন ফ্রেশ হয়ে রেস্ট নিন। শরীরের নাই ঠিক আর এসেই গল্প শুরু করে দিয়েছে। সানশাইন, আমাদের জন্য কোন রুম? আসলে এত লম্বা জার্নি করে এসেছি, আমারটা বাদ দিলেও নাবিলার রেস্ট দরকার খুব। জি ভাইয়া, ওপরের তলায় আমাদের পাশের রুমটায়। ওহ থ্যাঙ্কস। কিন্তু বাকি সবাই কোথায়? ভাইয়া আর মামুর অফিসে, আপু রুমে রেস্ট নিচ্ছে, দিদা আর মামানি একটু বাইরে গেছেন। এক নিঃশ্বাস। আমার কথা শেষ হতেই হেসে উঠলেন সবাই। শুভ্র আমার কাঁধে হাত রেখে মুখে হাসি টেনে বলে উঠলেন, একটু নিঃশ্বাস নাও মহারানী, দম ফুরিয়ে যাবে তো। এই সাহেল, তোরা যা, রেস্ট নে। ওকে। রুমে বসে টিভি দেখছিলাম, ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন শুভ্র। হাত থেকে রিমোটটা ছিনিয়ে নিয়ে টিভিটা অফ করে দিলেন উনি। আমি রাগী চোখে তাকাতেই মিষ্টি হেসে বিছানায় শুয়ে পড়লেন। ডান হাতে আমাকে টেনে বুকের উপর ফেলে শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, টিভিতে কি দেখো? এত সুন্দর একটা হাজবেন্ড থাকতে কেউ টিভি দেখে? তার থেকে আমাকে দেখো। আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালালাম। উনি আমাকে আরও জোরে শক্ত করে চেপে ধরলেন। কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে চুপ করে শুয়ে রইলাম আমি। ধীর কণ্ঠে বলে উঠলাম, সাহেল ভাইয়ার বউকে কেমন লাগলো আপনার? ভালো, শুধু ভালো, আর কিছু না? বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। তবে তুমি আর নাবিলা একদম বিপরীত দুটো ক্যারেক্টার, তবুও অদ্ভুতভাবে তোমাদের জনের মধ্যে বেশ মিল আছে। উনার কথায় ভ্রু কুচকালাম আমি। যেমন? তোমাদের স্কিনটোন সেইম, গায়ের রঙের সাথে আরেকটা জিনিস মিলে, তা হলো গলায় ওই তিল। আর সবচেয়ে মিল যে জায়গাটা, তা হলো হাসি। একদম একরকমভাবে হাসো তোমরা জন। চেহারা মিল না থাকলেও হাসলে কেমন যেন একরকম লাগে জনকে। আর অমিল কোনগুলো? নাবিলা আমার রোদপাখির মতো এত রাগী না, একদমই চুপচাপ। আমার বউয়ের মতো এত বকবক আর শয়তানি বুদ্ধি ওর মাথায় নেই। আমার জানা মতে
আজ যেটুকু কথা বলল সেটাই ওর জন্য সবচেয়ে বেশি কথা বলা। আর আমার বউয়ের ক্ষেত্রে আজকেই তার সর্বনিম্ন কথা বলা। নাবিলা খুবই বুদ্ধিমতী একজন মেয়ে, ভাবনা চিন্তা এবং ঠান্ডা মাথার মানুষ সে। আর তুমি তো, থাক, আর বলতে হবে না। দিন দিন আপনার ঝুলিতে আমাকে নিয়ে প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। আমি সত্যিই ফাউল একটা মেয়ে। সেদিকে অ্যাক্সিডেন্টালি বিয়েটা হওয়ার ফলে লাইফটা নষ্ট হয়ে গেছে আপনার। ছাড়ুন প্লিজ। কি বলছো এসব রোদ? ছাড়ুন আমায়। আরে বাবা, হঠাৎ করে কি হলো বলবে তো? কিছুই হয়নি, ছাড়ুন আমায়। আসলেই আপনার নাবিলা আপুর মতো বউ দরকার ছিল। ব্যাপার না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি সেটা গ্রেন্টেড বলে আমার পরমন গোছালো টাইপ মেয়ে বিয়ে করে নিয়েন। এবার আমি তাড়াতাড়ি মরে। এটুকু বলতেই আবারও গালে পড়ল শক্ত হাতের এক চড়। আমাকে বুক থেকে ঠেলে সরিয়ে দিয়ে পাশের টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারলেন দেয়ালে। মুহূর্তেই ঝনঝন শব্দে কান ঝালাপালা হয়ে গেল আমার। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ল্যাম্পের পাশে রাখা কাচের জগটাও ফ্লোরে ছুঁড়ে ফেললেন উনি। ঠিক তখনই দরজার ওপাশ থেকে সাহেল ভাইয়ার কণ্ঠ ভেসে এলো। শুভ্র, কি হয়েছে? সাহেল ভাইয়ার কণ্ঠ কানে আসতেই জোরে নিঃশ্বাস ফেললেন শুভ্র। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে উঠলেন, নাথিং ইয়ার, হাত লেগে ল্যাম্পটা পড়ে গেছে। তোরা রেস্ট নে। সিউর, ইয়াহ। সাহেল ভাইয়া দরজা থেকে সরে যেতেই আমার দিকে ফিরে তাকালো শুভ্র। আমি মাথা নিচু করে বসে আছি চুপচাপ। উনি আবারও আমার কাছে এসে বসলেন। হাত টেনে হাতে জড়িয়ে ধরে বললেন, মেরেছি বলে রাগ করেছ? আমি মাথা নাড়লাম, যার অর্থ, আমি রাগ করিনি। উনি অবাক হয়ে বললেন, তবে কি মন খারাপ করেছ? উহুম, সত্যি রাগ করনি? কেন রাগ করনি? কত জোরে মারলাম তোমায়। সরি, ইটস ওকে। আমি রাগ করিনি, তবে গালে ব্যথা লাগছে খুব। এত জোরে কেউ মারে? একটু আস্তে মারলেই তো হতো। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। হাসি মুখটা হঠাৎই গম্ভীর করে বলে উঠলেন, এমন কথা কেন বলো যে কথায় হার্ট হই আমি? এই কথাটা যদি আমি বলতাম তাহলে কি তোমার ভালো লাগতো বলো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তারপরও এমন কথা কেন বলো? তোমার চঞ্চলতা, রাগ, অভিমান এই সব মিলিয়েই তুমি, আর এই তুমিটাকেই ভালোবাসি আমি রোদপাখি। আমার ভালোবাসায় কোনো সেকেন্ড অপশন নেই। ফার্স্ট এন্ড লাস্ট অপশন দুটোই তুমি। আর আসছে নাবিলার কথা, আমি তো জাস্ট তোমাদের মধ্যেকার পার্থক্যটা বলছিলাম রোদপাখি। আর কিছুই না। এখন গাল দেখি। ঈষৎ একদম লাল হয়ে গেছে। সো সরি, আর হবে না। এমন কথা কেন বলো যে কথায় হার্ট হই আমি? এই কথাটা যদি আমি বলতাম তাহলে কি তোমার ভালো লাগতো বলো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তারপরও এমন কথা কেন বলো? তোমার চঞ্চলতা, রাগ, অভিমান এই সব মিলিয়েই তুমি, আর এই তুমিটাকেই ভালোবাসি আমি রোদপাখি। আমার ভালোবাসায় কোনো সেকেন্ড অপশন নেই। ফার্স্ট এন্ড লাস্ট অপশন দুটোই তুমি। আর আসছে নাবিলার কথা, আমি তো জাস্ট তোমাদের মধ্যেকার পার্থক্যটা বলছিলাম রোদপাখি। আর কিছুই না। এখন গাল দেখি। ঈষৎ একদম লাল হয়ে গেছে। সো সরি, আর হবে না। কথাটা বলে আমার গালে চুমু দিতে নিতেই সরে গেলাম আমি। শুভ্র অবাক চোখে তাকিয়ে বললেন, কি হলো? আমি আপনার সাথে রেগে আছি। কিন্তু মাত্রই তো বললে যে রেগে নেই। এই রাগ চরের জন্য নয়। ওটা তো চাইলে আবারও মারতে পারেন। আমাকে চর মারার অধিকার আপনারই সবচেয়ে বেশি, বাট রাগ আমার সে জায়গায় নয়, অন্য জায়গায়। সো দূরে থাকুন। আপনার সাথে কথা বন্ধ। আরে, কারণটা তো বলবে, নয়তো বুঝব কিভাবে? বুঝতে হবে না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। পেছনে থেকে শুভ্র কণ্ঠ কানে এলো, রোদ, এই রোদ, শুনো না। রুম থেকে বেরুতেই সাহেল ভাইয়ার সাথে দেখা। আমাকে দেখেই মুচকি হাসলেন উনি। হাসিমুখেই বললেন, শুভ্র কোথায়? ওকে একটু দরকার। এটুকু বলতেই হুড়মুড় করে বেরিয়ে এলেন শুভ্র। দরজার সামনে সাহেল ভাইয়াকে দেখে খানিকটা অপ্রস্তুত হলেন উনি। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠলেন, আরে সাহেল, তুই এখানে? তোর কাছেই এসেছিলাম। চল বাইরে যাব। সাব্বিররা ক্যাম্পাসে এসেছে, দেখা করে আসি। আচ্ছা বাট, কোনো কিন্তু নয়, চল। আমার দিকে তাকিয়ে, আর সানশাইন, নাবিলার দিকে একটু খেয়াল রেখো প্লিজ। এসেও দুবার বমি করেছে, শরীরটা খুবই দুর্বল। রুমে একা আছে, অপরিচিত জায়গা, একটু চেক করো, কেমন? ওকে ভাইয়া, চিন্তা করবেন না, খেয়াল রাখব। সাহেল ভাইয়া শুভ্রকে টেনেটুনে বের করে নিয়ে যেতেই নাবিলা আপুর ঘরে উকি দিলাম আমি। আপু বই পড়ছিলেন। আমাকে উকি দিতে দেখেই বলে উঠলেন, ভেতরে চলে এসো রোদ।
আমি কিছুটা অপ্রস্তুত হলাম, মুখ কাচুমাচু করে ভেতরে ঢুকে গেলাম আমি। আমার দৃষ্টি উনার গলায়। শুভ্র উনার গলার তিলটাও খেয়াল করেছে? কথাটা ভেবেই শুভ্র সবকটা চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। নিজের রাগ কন্ট্রোল করে বিছানায় গিয়ে বসলাম আমি। আপু বইটা পাশে রেখে সোজা হয়ে বসলেন। বালিশটা কোলে নিয়ে হাসিমুখে বলে উঠলেন, এসেছ, বেশ করেছ। একা একা বোর হচ্ছিলাম খুব। সাহেল বলেছিল তুমি নাকি খুব বেশি কথা বলো। কই, আমার সাথে তো বলছো না। আমাকে পছন্দ হয়নি তোমার? ছি ছি, কি বলছেন আপু, পছন্দ হবে না কেন? আপনি তো অনেক কিউট। আমার কথায় হাসলেন উনি। আমি আমতা আমতা করে বলে উঠলাম, আপু, আপনি প্রেগনেন্ট? কতদিন হলো? প্রায় 4 মাস। ওহ, গ্রেট। আমার মনে হয় মেয়ে হবে। আপনার কি মনে হয় আপু? জানি না, তবে আমি আর সাহেল চাই ছেলে হোক। তাহলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবো আমাদের বাসায়। কথাটা শুনেই হেসে উঠলাম আমি। আমার যদি ছেলে হয় তখন? তাহলে এক বালতি আফসোস, তবে আমার মনে হয় তোমার মেয়েই হবে। কথাটা বলেই থামলেন উনি। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, শুভ্রকে কতটুকু ভালোবাসো রোদ? উনার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলাম আমি। জানি না, তবে এটুকু জানি উনাকে ছাড়া শ্বাস নিতে পারবো না। আমার কথায় হালকা হাসলেন নাবিলা আপু। আমার ডান হাতটা নিজের হাতে নিয়ে একটু চাপ দিয়ে ধরে বলে উঠলেন, শুভ্রকে ভালোবাসার জন্য থ্যাঙ্কস রোদ। আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম। বিস্মিত গলায় বললাম, মানে, তুমি শুভ্রকে ভালোবাসো বলেই সাহেলকে পেয়েছি আমি। তুমি হয়তো জানো না সাহেল তোমাকে কতটা ভালোবাসে। হয়তো এখনও বাসে। এতে কোনো অভিযোগ নেই আমার, কারণ আমি জানি ও আমাকেও প্রচণ্ডরকম ভালোবাসে। একটা ছেলে তখনই কাউকে হারানোর ভয় পায় যখন সে কাউকে প্রচণ্ডরকম ভালোবাসে, আর সাহেলের মনে আমাকে হারানোর ভয়টা প্রবল। তবু আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই কষ্টটা আমার জন্য নয়, কষ্টটা সাহেলের জন্য। আমাদের বিয়ের আগের দিন ওর বলা প্রতিটি কথায় আমার কানে বাজে রোদ। ও বলেছিল, নাবু, পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা কি জানো? পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা হলো কাঁদতে না পারার কষ্ট। আর এই কষ্টটাকে হাসির পেছনে ঢেকে রাখাটা আরও বেশি কষ্টের। এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি অসহায় যারা কাঁদতে পারে না, আর আমার তো কাঁদার অধিকারটুকুও নেই নাবু। কিভাবে কাঁদব বলো? নিজের বেস্ট ফ্রেন্ডের সুখের পরিবর্তে কি কাঁদা যায়? ওর সামনে ভেজা চোখে কিভাবে দাঁড়াবো আমি? কিন্তু বিশ্বাস করো নাবু, আমারও কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে কেঁদে পুরো পৃথিবীকে বলতে ইচ্ছে করে আমারও কষ্ট হচ্ছে, আমিও পুড়ছি, জ্বলছি, শেষ হয়ে যাচ্ছি। জানো নাবু, সানশাইন আর শুভ্রকে একসাথে দেখলে মাঝে মাঝে সানশাইনকে খুন করে ফেলতে ইচ্ছে করত। নয়তো নিজে মরে যেতে ইচ্ছে করত। কিন্তু তা কি সম্ভব বলো? নিজেকে শেষ করার ক্ষমতা আমার নেই, আর সানশাইনকে শেষ করার ক্ষমতা আমার আরও নেই। যে মেয়ের চোখের এক ফোঁটা জলেই শরীর অস্থির করে আসে তাকে কি করে মারা যায় বলো? আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যেমন সত্য ঠিক তেমনি সত্য হলো আমি সানশাইনকেও ভালোবাসি। তোমাদের দুজনকে এক পাল্লায় মাপতে পারবো না আমি। তুমি তো তুমিই নাবু, আমার সবটা জুড়েই আছো, কিন্তু ওকেই ভুলে যেতে পারছি না আমি। ভুলে যাওয়া কি এত সহজ বলো? আমি চেষ্টা করছি নাবু, আমাকে একটু সময় দাও। জানি না পারবো কিনা, তবু চেষ্টা করছি। জীবনের প্রথম ভালোবাসা ছিল ও, প্রথম অনুভূতি। সে যদি আমার স্মৃতি হিসেবে থেকে যায় তোমার কি খুব কষ্ট হবে নাবু? আমার সবটা তো তোমারই। তবু সেদিন আমি বলেছিলাম, না, হবে না। ও আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। মানুষ যে বলে, ভুল বলে রোদ। সত্যিটা হলো, ভালোবাসা ভুলা যায় না। মনের কোথাও না কোথাও থেকেই যায় সেই অনুভূতি। আমি হ্যাপি যে সাহেল তার জীবনটাকেই আমার সামনে তুলে ধরেছে। কিচ্ছু লুকাইনি, কিচ্ছু না। নাবিলা আপুর কথায় আমি চরম অস্বস্তিতে পড়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার অস্বস্তি হয়তো বুঝতে পারছিলেন উনি, তাই একটু হালকা হেসে বলে উঠলেন, এই যা, তোমাকে অস্বস্তিতে ফেলে দিলাম। সরি বোন, তবে তোমার সাথে কিন্তু আমার বেশ মিল আছে। সেটা কি খেয়াল করেছ? আমি কিছু বলতে যাব তার আগেই সাহেল ভাইয়া রুমে ঢুকলেন। হাসিমুখে বলে উঠলেন, হেই গার্লস, কি করা হয়? আমরা দুজনেই মুচকি হাসলাম। নাবিলা আপু বললেন, গল্প করা হয়। সাহেল ভাইয়া হেসে নাবিলা আপুর কপালে হাত রেখে জ্বর চেক করতে করতে বলে উঠলেন, বাহ, এখানে এসে সানশাইনের হাওয়া লেগেছে তোমার। বোবার মুখে কথা ফুটেছে। উনার কথায় হেসে উঠলাম আমি। নাবিলা আপু রাগী চোখে তাকালেন।
সাহেল ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বললেন, বমি হয়েছে আরও, শরীর খারাপ লাগছে। উহুম, রোদের সাথে গল্প করতে করতে শরীর খারাপের কথা ভুলেই গিয়েছিলাম। এনিওয়ে, তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে? বউয়ের আদেশ শিরোধার্য। বউ যখন বলেছে 10টার আগে রুমে থাকা চাই তো বাইরে কি করে থাকি? এনিওয়ে থ্যাঙ্কস সানশাইন। নাবিলার সাহেল ভাইয়ার কথার মাঝেই দরজায় টোকা পড়ল। তিনজনেই ঘাড় ঘুরিয়ে দরজায় তাকাতেই শুভ্রকে চোখে পড়ল। উনার মুখে মিষ্টি হাসি। আমরা তাকাতেই বলে উঠলেন, আসতে পারি? আয়ে, তুই জীবনে নখ দিয়ে রুমে ঢুকেছিলি? তখন আর এখনের মাঝে পার্থক্য আছে না? এখন আমাদের নাব্বু বেবি আমার ভাবি বলে কথা। প্রাইভেসি আছে না? শুভ্র কথায় চোখ গরম করে তাকালেন নাবিলা আপু। রাগী গলায় বললেন, চর না খেতে চাইলে চুপ কর। তুই আমার দেবর্ষ, সাবধানে কথা বল নয়তো কানমলা। উনার কথার মাঝেই উঠে দাঁড়ালাম আমি। দরজার দিকে হাঁটা দিতেই আমার হাত ধরে ফেললেন শুভ্র। অবাক হয়ে বললেন, কোথায় যাও? আমি হাত ছাড়িয়ে চলে যেতে নিলে আবারও হাত চেপে ধরলেন উনি। সাহেল ভাইয়াদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে উঠলেন, তোরা রেস্ট নে, পিচ্ছিটা রাগ করেছে, আগে রাগ ভাঙ্গাই। বাই গাইস। কথাটা বলে উনাদের সামনেই কোলে তুলে নিলেন আমায়। পাশাপাশি রুম হওয়ায় দ্রুত ঢুকে গেলেন রুমে। বিছানায় বসিয়ে দিয়ে বললেন, এখনও রেগে আছো? আমি কিছু না বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম চুপচাপ। উনি অবাক চোখে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলেন, আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি আমি? না বললে বুঝব কিভাবে? এখনও রেগে আছো? আমি কিছু না বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম চুপচাপ। উনি অবাক চোখে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলেন, আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি আমি? না বললে বুঝব কিভাবে? সাহেল ভাইয়ার কণ্ঠে ঘাড় ফিরিয়ে দরজার দিকে ফিরে তাকালাম আমি। আমি তাকাতেই মুচকি হাসলেন উনি। উনার পেছনে থেকে বেরিয়ে এলেন একটি মেয়ে। নিঃসন্দেহে অসম্ভব সুন্দরী একটি মেয়ে। মেয়েটির সাথে চেহারায় কোনো মিল নেই আমার, কিন্তু কোথায় একটা খুব মিল। আমি অবাক চোখে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মেয়েটি ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েই বলে উঠল, রোদ, রাইট? আমি মাথা নাড়লাম। মেয়েটি মিষ্টি করে হাসল, মাথা দুলিয়ে বলে উঠল, সাহেল না বললেও আমি চিনে ফেলতাম তোমায়। এই কয়েক মাস সাহেলের থেকে তোমার এত ডেসক্রিপশন শুনেছি যে রোদ নামক মানুষটা এখন পুরো মুখস্থ আমার। এরপরেও যদি না চিনতে পারি তাহলে সেটা আমার ব্যর্থতা। একটু থেমে, তুমি আসলেই অনেক কিউট। সাহেল যেমনটা বলেছিল তার থেকেও বেশি কিউট। আমি হাসলাম, হাসিমুখেই বলে উঠলাম, আপনি আমার থেকে আরও বেশি কিউট আপু। আমার কথায় আবারও হাসলেন উনি। শুভ্র দিকে তাকিয়ে বলে উঠলেন, শুভ্র, তোর বউয়ের কথাগুলোও কি মিষ্টি রে। শুভ্রকে তুই করে সম্বোধন করাই অবাক হলাম আমি। চোখ বড় বড় করে শুভ্র দিকে তাকাতেই মুচকি হাসলেন উনি। হাসিমুখেই বলে উঠলেন, আমি কিন্তু খুব অবাক হয়েছি। তুই এতদিন পর হঠাৎ হারিয়ে গিয়েছিলি, আবার হঠাৎই উদয় হলি, তাও এক্কেবারে এই ছাগলটার বউ হয়ে। তার মানে তুই আমার ভাবি? ওহ মাই গড! আবারও হাসল মেয়েটি। এই মেয়ে কি হাসি ছাড়া কথা বলতে পারে না নাকি? মেয়েটা হাসিমুখেই বলে উঠলেন, হুট করে বাবার পোস্টিং হয় কলকাতায়, তাই হুট করেই ওখানে চলে যাই। কাউকে বলার সুযোগ হয়ে ওঠেনি। এত বছর পর দেখা হবে ভাবতেও পারিনি। একদিন হঠাৎ করেই এয়ারপোর্টে এই হিরোর সাথে দেখা হলো। বিয়ের বয়সটাও হয়ে গেছে, ছেলেও মাশাল্লাহ ফিট খাওয়ার মতো, তাই ভাবলাম বিয়েটা করেই নিই। ওদের কথা শুনে বুঝতে পারলাম উনাদের পুরনো পরিচিতি। শুভ্র হয়তো আরও কিছু বলতেন, তার আগেই সাহেল ভাইয়া আপুটাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে উঠলেন, হয়েছে ম্যাডাম, বাকি গল্প করার জন্য অনেক সময় আছে, এখন ফ্রেশ হয়ে রেস্ট নিন। শরীরের নাই ঠিক আর এসেই গল্প শুরু করে দিয়েছে। সানশাইন, আমাদের জন্য কোন রুম? আসলে এত লম্বা জার্নি করে এসেছি, আমারটা বাদ দিলেও নাবিলার রেস্ট দরকার খুব। জি ভাইয়া, ওপরের তলায় আমাদের পাশের রুমটায়। ওহ থ্যাঙ্কস। কিন্তু বাকি সবাই কোথায়? ভাইয়া আর মামুর অফিসে, আপু রুমে রেস্ট নিচ্ছে, দিদা আর মামানি একটু বাইরে গেছেন। এক নিঃশ্বাস। আমার কথা শেষ হতেই হেসে উঠলেন সবাই। শুভ্র আমার কাঁধে হাত রেখে মুখে হাসি টেনে বলে উঠলেন, একটু নিঃশ্বাস নাও মহারানী, দম ফুরিয়ে যাবে তো। এই সাহেল, তোরা যা, রেস্ট নে। ওকে। রুমে বসে টিভি দেখছিলাম, ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন শুভ্র। হাত থেকে রিমোটটা ছিনিয়ে নিয়ে টিভিটা অফ করে দিলেন উনি।
আমি রাগী চোখে তাকাতেই মিষ্টি হেসে বিছানায় শুয়ে পড়লেন। ডান হাতে আমাকে টেনে বুকের উপর ফেলে শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, টিভিতে কি দেখো? এত সুন্দর একটা হাজবেন্ড থাকতে কেউ টিভি দেখে? তার থেকে আমাকে দেখো। আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালালাম। উনি আমাকে আরও জোরে শক্ত করে চেপে ধরলেন। কিছুক্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে চুপ করে শুয়ে রইলাম আমি। ধীর কণ্ঠে বলে উঠলাম, সাহেল ভাইয়ার বউকে কেমন লাগলো আপনার? ভালো। শুধু ভালো? আর কিছু না? বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। তবে তুমি আর নাবিলা একদম বিপরীত দুটো ক্যারেক্টার, তবুও অদ্ভুতভাবে তোমাদের জনের মধ্যে বেশ মিল আছে। উনার কথায় ভ্রু কুচকালাম আমি। যেমন? তোমাদের স্কিনটোন সেইম। গায়ের রঙের সাথে আরেকটা জিনিস মিলে, তা হলো গলায় ওই তিল। আর সবচেয়ে মিল যে জায়গাটা, তা হলো হাসি। একদম একরকমভাবে হাসো তোমরা জন। চেহারা মিল না থাকলেও হাসলে কেমন যেন একরকম লাগে জনকে। আর অমিল কোনগুলো? নাবিলা আমার রোদপাখির মতো এত রাগী না। একদমই চুপচাপ। আমার বউয়ের মতো এত বকবক আর শয়তানি বুদ্ধি ওর মাথায় নেই। আমার জানা মতে আজ যেটুকু কথা বলল সেটাই ওর জন্য সবচেয়ে বেশি কথা বলা। আর আমার বউয়ের ক্ষেত্রে আজকেই তার সর্বনিম্ন কথা বলা। নাবিলা খুবই বুদ্ধিমতী একজন মেয়ে। ভাবনা চিন্তা এবং ঠান্ডা মাথার মানুষ সে। আর তুমি তো থাক, আর বলতে হবে না। দিন দিন আপনার ঝুলিতে আমাকে নিয়ে প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। আমি সত্যিই ফাউল একটা মেয়ে। সেদিকে অ্যাক্সিডেন্টালি বিয়েটা হওয়ার ফলে লাইফটাই নষ্ট হয়ে গেছে আপনার। ছাড়ুন প্লিজ। কি বলছো এসব রোদ? ছাড়ুন আমায়। আরে বাবা, হঠাৎ করে কি হলো বলবে তো? কিছুই হয়নি, ছাড়ুন আমায়। আসলেই আপনার নাবিলা আপুর মতো বউ দরকার ছিল। ব্যাপার না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি সেটা গ্রেন্টেড বলে আমার পরমন গোছালো টাইপ মেয়ে বিয়ে করে নিয়েন। এবার আমি তাড়াতাড়ি মরে। এটুকু বলতেই আবারও গালে পড়ল শক্ত হাতের এক চড়। আমাকে বুক থেকে ঠেলে সরিয়ে দিয়ে পাশের টেবিল ল্যাম্পটা ছুঁড়ে মারলেন দেয়ালে। মুহূর্তেই ঝনঝন শব্দে কান ঝালাপালা হয়ে গেল আমার। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ল্যাম্পের পাশে রাখা কাচের জগটাও ফ্লোরে ছুঁড়ে ফেললেন উনি। ঠিক তখনই দরজার ওপাশ থেকে সাহেল ভাইয়ার কণ্ঠ ভেসে এলো। শুভ্র, কি হয়েছে? সাহেল ভাইয়ার কণ্ঠ কানে আসতেই জোরে নিঃশ্বাস ফেললেন শুভ্র। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে উঠলেন, নাথিং ইয়ার। হাত লেগে ল্যাম্পটা পড়ে গেছে। তোরা রেস্ট নে। সিউর, ইয়াহ। সাহেল ভাইয়া দরজা থেকে সরে যেতেই আমার দিকে ফিরে তাকালো শুভ্র। আমি মাথা নিচু করে বসে আছি চুপচাপ। উনি আবারও আমার কাছে এসে বসলেন। হাত টেনে হাতে জড়িয়ে ধরে বললেন, মেরেছি বলে রাগ করেছ? আমি মাথা নাড়লাম, যার অর্থ আমি রাগ করিনি। উনি অবাক হয়ে বললেন, তবে কি মন খারাপ করেছ? উহুম। সত্যি রাগ করনি? কেন রাগ করনি? কত জোরে মারলাম তোমায়। সরি, ইটস ওকে। আমি রাগ করিনি, তবে গালে ব্যথা লাগছে খুব। এত জোরে কেউ মারে? একটু আস্তে মারলেই তো হতো। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। হাসি মুখটা হঠাৎই গম্ভীর করে বলে উঠলেন, এমন কথা কেন বলো যে কথায় হার্ট হই আমি? এই কথাটা যদি আমি বলতাম তাহলে কি তোমার ভালো লাগতো বলো? তুমি জানো আমি তোমায় কতটা ভালোবাসি। তারপরও এমন কথা কেন বলো? তোমার চঞ্চলতা, রাগ, অভিমান, এই সব মিলিয়েই তুমি, আর এই তুমিটাকেই ভালোবাসি আমি রোদপাখি। আমার ভালোবাসায় কোনো সেকেন্ড অপশন নেই। ফার্স্ট এন্ড লাস্ট অপশন দুটোই তুমি। আর আসছে নাবিলার কথা, আমি তো জাস্ট তোমাদের মধ্যেকার পার্থক্যটা বলছিলাম রোদপাখি। আর কিছুই না। এখন গাল দেখি। ঈশ্বস একদম লাল হয়ে গেছে। সো সরি। আর হবে না। কথাটা বলে আমার গালে চুমু দিতে নিতেই সরে গেলাম আমি। শুভ্র অবাক চোখে তাকিয়ে বললেন, কি হলো? আমি আপনার সাথে রেগে আছি। কিন্তু মাত্রই তো বললে যে রেগে নেই। এই রাগ চরের জন্য নয়। ওটা তো চাইলে আবারও মারতে পারেন। আমাকে চর মারার অধিকার আপনারই, সবচেয়ে বেশি, বাট রাগ আমার সে জায়গায় নয়, অন্য জায়গায়। সো দূরে থাকুন। আপনার সাথে কথা বন্ধ। আরে, কারণটা তো বলবে, নয়তো বুঝবো কিভাবে? বুঝতে হবে না। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। পেছনে থেকে শুভ্র কণ্ঠ কানে এলো, রোদ, এই রোদ, শুনো না। রুম থেকে বেরুতেই সাহেল ভাইয়ার সাথে দেখা। আমাকে দেখেই মুচকি হাসলেন উনি। হাসিমুখেই বললেন, শুভ্র কোথায়? ওকে একটু দরকার। এটুকু বলতেই হুড়মুড় করে বেরিয়ে এলেন শুভ্র। দরজার সামনে সাহেল ভাইয়াকে দেখে খানিকটা অপ্রস্তুত হলেন উনি। জোরপূর্বক একটা হাসি দিয়ে বলে উঠলেন, আরে সাহেল, তুই এখানে?
তোর কাছেই এসেছিলাম, চল বাইরে যাব। সাব্বিররা ক্যাম্পাসে এসেছে, দেখা করে আসি। আচ্ছা বাট, কোনো কিন্তু নয়, চল। আমার দিকে তাকিয়ে, আর সানশাইন, নাবিলার দিকে একটু খেয়াল রেখো প্লিজ। এসেও দুবার বমি করেছে, শরীরটা খুবই দুর্বল। রুমে একা আছে, অপরিচিত জায়গা, একটু চেক করো কেমন? ওকে ভাইয়া, চিন্তা করবেন না, খেয়াল রাখব। সাহেল ভাইয়া শুভ্রকে টেনেটুনে বের করে নিয়ে যেতেই নাবিলা আপুর ঘরে উকি দিলাম আমি। আপু বই পড়ছিলেন, আমাকে উকি দিতে দেখেই বলে উঠলেন, ভেতরে চলে এসো রোদ। আমি কিছুটা অপ্রস্তুত হলাম, মুখ কাচুমাচু করে ভেতরে ঢুকে গেলাম আমি। আমার দৃষ্টি উনার গলায়। শুভ্র উনার গলার তিলটাও খেয়াল করেছে? কথাটা ভেবেই শুভ্র সবকটা চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। নিজের রাগ কন্ট্রোল করে বিছানায় গিয়ে বসলাম আমি। আপু বইটা পাশে রেখে সোজা হয়ে বসলেন, বালিশটা কোলে নিয়ে হাসিমুখে বলে উঠলেন, এসেছ, বেশ করেছ। একা একা বোর হচ্ছিলাম খুব। সাহেল বলেছিল তুমি নাকি খুব বেশি কথা বলো। কই, আমার সাথে তো বলছো না। আমাকে পছন্দ হয়নি তোমার? ছি ছি, কি বলছেন আপু? পছন্দ হবে না কেন? আপনি তো অনেক কিউট। আমার কথায় হাসলেন উনি। আমি আমতা আমতা করে বলে উঠলাম, আপু, আপনি প্রেগনেন্ট? কতদিন হলো? প্রায় 4 মাস। ওহ গ্রেট, আমার মনে হয় মেয়ে হবে। আপনার কি মনে হয় আপু? জানি না, তবে আমি আর সাহেল চাই ছেলে হোক। তাহলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবো আমাদের বাসায়। কথাটা শুনেই হেসে উঠলাম আমি। আমার যদি ছেলে হয় তখন? তাহলে এক বালতি আফসোস, তবে আমার মনে হয় তোমার মেয়েই হবে। কথাটা বলেই থামলেন উনি। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠলেন, শুভ্রকে কতটুকু ভালোবাসো রোদ? উনার প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলাম আমি। জানি না, তবে এটুকু জানি উনাকে ছাড়া শ্বাস নিতে পারবো না। আমার কথায় হালকা হাসলেন নাবিলা আপু। আমার ডান হাতটা নিজের হাতে নিয়ে একটু চাপ দিয়ে ধরে বলে উঠলেন, শুভ্রকে ভালোবাসার জন্য থ্যাঙ্কস রোদ। আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম। বিস্মিত গলায় বললাম, মানে? তুমি শুভ্রকে ভালোবাসো বলেই সাহেলকে পেয়েছি আমি। তুমি হয়তো জানো না সাহেল তোমাকে কতটা ভালোবাসে। হয়তো এখনও বাসে। এতে কোনো অভিযোগ নেই আমার, কারণ আমি জানি ও আমাকেও প্রচণ্ডরকম ভালোবাসে। একটা ছেলে তখনই কাউকে হারানোর ভয় পায় যখন সে কাউকে প্রচণ্ডরকম ভালোবাসে, আর সাহেলের মনে আমাকে হারানোর ভয়টা প্রবল। তবু আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এই কষ্টটা আমার জন্য নয়, কষ্টটা সাহেলের জন্য। আমাদের বিয়ের আগের দিন ওর বলা প্রতিটি কথায় আমার কানে বাজে রোদ। ও বলেছিল, নাবু, পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা কি জানো? পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা হলো কাঁদতে না পারার কষ্ট। আর এই কষ্টটাকে হাসির পেছনে ঢেকে রাখাটা আরও বেশি কষ্টের। এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি অসহায় যারা কাঁদতে পারে না, আর আমার তো কাদার অধিকারটুকুও নেই নাবু। কিভাবে কাঁদব বলো? নিজের বেস্ট ফ্রেন্ডের সুখের পরিবর্তে কি কাঁদা যায়? ওর সামনে ভেজা চোখে কিভাবে দাঁড়াবো আমি? কিন্তু বিশ্বাস করো নাবু, আমারও কাঁদতে ইচ্ছে করে, চিৎকার করে কেঁদে পুরো পৃথিবীকে বলতে ইচ্ছে করে আমারও কষ্ট হচ্ছে, আমিও পুড়ছি, জ্বলছি, শেষ হয়ে যাচ্ছি। জানো নাবু, সানশাইন আর শুভ্রকে একসাথে দেখলে মাঝে মাঝে সানশাইনকে খুন করে ফেলতে ইচ্ছে করত। নয়তো নিজে মরে যেতে ইচ্ছে করত। কিন্তু তা কি সম্ভব বলো? নিজেকে শেষ করার ক্ষমতা আমার নেই, আর সানশাইনকে শেষ করার ক্ষমতা আমার আরও নেই। যে মেয়ের চোখের এক ফোঁটা জলেই শরীর অস্থির করে আসে তাকে কি করে মারা যায় বলো? আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যেমন সত্য ঠিক তেমনি সত্য হলো আমি সানশাইনকেও ভালোবাসি। তোমাদের দুজনকে এক পাল্লায় মাপতে পারবো না আমি। তুমি তো তুমিই নাবু, আমার সবটা জুড়েই আছো, কিন্তু ওকেই ভুলে যেতে পারছি না আমি। ভুলে যাওয়া কি এত সহজ বলো? আমি চেষ্টা করছি নাবু, আমাকে একটু সময় দাও। জানি না পারবো কিনা, তবু চেষ্টা করছি। জীবনের প্রথম ভালোবাসা ছিল ও, প্রথম অনুভূতি। সে যদি আমার স্মৃতি হিসেবে থেকে যায় তোমার কি খুব কষ্ট হবে নাবু? আমার সবটা তো তোমারই। তবু সেদিন আমি বলেছিলাম, না, হবে না। ও আমাকে ভালোবাসে, এটাই আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। মানুষ যে বলে, ভুল বলে রোদ। সত্যিটা হলো, ভালোবাসা ভুলা যায় না। মনের কোথাও না কোথাও থেকেই যায় সেই অনুভূতি। আমি হ্যাপি যে সাহেল তার জীবনটাকেই আমার সামনে তুলে ধরেছে। কিচ্ছু লুকাইনি, কিচ্ছু না। নাবিলা আপুর কথায় আমি চরম অস্বস্তিতে পড়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমার অস্বস্তি হয়তো বুঝতে পারছিলেন উনি। তাই একটু হালকা হেসে বলে উঠলেন, এই যা, তোমাকে অস্বস্তিতে ফেলে দিলাম।
সরি বোন, তবে তোমার সাথে কিন্তু আমার বেশ মিল আছে। সেটা কি খেয়াল করেছ? আমি কিছু বলতে যাব তার আগেই সাহেল ভাইয়া রুমে ঢুকলেন। হাসিমুখে বলে উঠলেন, হেই গার্লস, কি করা হয়? আমরা দুজনেই মুচকি হাসলাম। নাবিলা আপু বললেন, গল্প করা হয়। সাহেল ভাইয়া হেসে নাবিলা আপুর কপালে হাত রেখে জ্বর চেক করতে করতে বলে উঠলেন, বাহ, এখানে এসে সানশাইনের হাওয়া লেগেছে তোমার। বোবার মুখে কথা ফুটেছে। উনার কথায় হেসে উঠলাম আমি। নাবিলা আপু রাগী চোখে তাকালেন। সাহেল ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বললেন, বমি হয়েছে আরও? শরীর খারাপ লাগছে? উহুম, রোদের সাথে গল্প করতে করতে শরীর খারাপের কথা ভুলেই গিয়েছিলাম। এনিওয়ে, তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে? বউয়ের আদেশ শিরোধার্য। বউ যখন বলেছে 10টার আগে রুমে থাকা চাই তো বাইরে কি করে থাকি? এনিওয়ে থ্যাঙ্কস সানশাইন। নাবিলার সাহেল ভাইয়ার কথার মাঝেই দরজায় টোকা পড়ল। তিনজনেই ঘাড় ঘুরিয়ে দরজায় তাকাতেই শুভ্রকে চোখে পড়ল। উনার মুখে মিষ্টি হাসি। আমরা তাকাতেই বলে উঠলেন, আসতে পারি? আয়ে, তুই জীবনে নখ দিয়ে রুমে ঢুকেছিলি? তখন আর এখনের মাঝে পার্থক্য আছে না? এখন আমাদের নাব্বু বেবি আমার ভাবি বলে কথা। প্রাইভেসি আছে না? শুভ্র কথায় চোখ গরম করে তাকালেন নাবিলা আপু। রাগী গলায় বললেন, চর না খেতে চাইলে চুপ কর। তুই আমার দেবর্ষ, সাবধানে কথা বল নয়তো কানমলা। উনার কথার মাঝেই উঠে দাঁড়ালাম আমি। দরজার দিকে হাঁটা দিতেই আমার হাত ধরে ফেললেন শুভ্র। অবাক হয়ে বললেন, কোথায় যাও? আমি হাত ছাড়িয়ে চলে যেতে নিলে আবারও হাত চেপে ধরলেন উনি। সাহেল ভাইয়াদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে উঠলেন, তোরা রেস্ট নে, পিচ্ছিটা রাগ করেছে, আগে রাগ ভাঙ্গাই। বাই গাইস। কথাটা বলে উনাদের সামনেই কোলে তুলে নিলেন আমায়। পাশাপাশি রুম হওয়ায় দ্রুত ঢুকে গেলেন রুমে। বিছানায় বসিয়ে দিয়ে বললেন, এখনও রেগে আছো? আমি কিছু না বলে বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লাম চুপচাপ। উনি অবাক চোখে তাকিয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলেন, আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি আমি? না বললে বুঝব কিভাবে? আজব, এটা কি হলো? আরে এত রাগ কেন? কি করেছি আমি? না বললে বুঝব কিভাবে? আমার থেকে কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন উনি। হুট করে ওঠে দাঁড়িয়ে সোফার কাছে এসে দাঁড়ালেন। আমি উনার উপস্থিতিটা প্রবলভাবে উপলব্ধি করতে পারলেও চোখ মেলে তাকালাম না। উনার সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছেও আপাতত নেই আমার। এখন এই ছোট্ট বুকটাতে বিন্দু বিন্দু অভিমানগুলো পাহাড়ের মতো বৃহৎ আকার ধারণ করেছে। উনি কিছু না বলেই কোলে তুলে নিলেন আমায়, খুব সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে শুয়ে পড়লেন উনিও। কানের কাছে ফিসফিস করে বললেন, আমি জানি জেগে আছো তুমি। কি হয়েছে বলো না? কি করেছি আমি? কি করলে ক্ষমা মিলবে আমার? কিছু তো বলো, এবার কিন্তু টর্চার করব আমি। রোদদ। উনার কথায় কোনো হেলদুল হলো না আমার। আমি এখনও আগের মতোই নিশ্চুপ। গলায় উষ্ণ ছোঁয়ার পাশাপাশি একটা তীক্ষ্ণ ব্যথাও অনুভব করলাম। বুঝতে পারলাম উনার ভাষায় টর্চার নামক জিনিসটা এখনই এপ্লাই করতে চলেছেন উনি। আমি চোখ মুখ খিচে ঘুমোনোর চেষ্টা করছি ক্রমাগত। আজকে কিছুতেই হারব না আমি। কিছুতেই না। এত এত অভিমান গলানো কি এতই সহজ? মোটেও না। সকাল 8টা। আধো আধো ঘুমে চোখ মেলে তাকালাম আমি। কাছের জানালা ভেদ করে সকালের সোনালি রোদ খেলা করছে আমার চোখে মুখে। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলাম। লম্বা চুলগুলো হাতখোপা করতে করতে চোখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকালাম। 8:01। আশেপাশে শুভ্রকে চোখে পড়ল না। অলস ভঙ্গিতে পা দুটো মাটিতে রাখতেই শরীরের দুর্বলতা মাথাচাড়া দিয়ে উঠল। মাথাটাও ভারী ভারী লাগছে খুব। কোনোরকম উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে ভাবতে লাগলাম, আচ্ছা, আমি কি অসুস্থ? হঠাৎ হঠাৎ শারীরিক দুর্বলতার মানে কি? শুভ্রকে কি বলবো? এমন 7-5 চিন্তা করতে করতেই ফ্রেশ হয়ে একদম নিচে চলে গেলাম আমি। ড্রয়িং রুমে আজ গমগমে ভাব। সাহেল ভাইয়া আর নাবিলা আপুকে পেয়ে সবাই যেন গল্পে মেতে উঠেছে আজ। আমাকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই আমার দিকে চোখ তুলে তাকালেন সাহেল ভাইয়া। নাবিলা আপুও মিষ্টি করে হাসলেন। উনার হাসির উত্তরে আমিও এক টুইক্রো হাসি ফিরিয়ে দিতেই পাশ থেকে সাহেল ভাইয়া বললেন, গুড মর্নিং সানশাইন। গুড মর্নিং ভাইয়া। মামু আমাকে পেয়েই তার বিরাট পরিকল্পনার সারমর্ম শুনিয়ে দিলেন আমায়। এখন অবধি এই বাড়িতে আমি সবচেয়ে ছোট প্রাণী। শ্বশুরবাড়ির সবাই আমায় বউ কম বাড়ির বাচ্চায় বেশি মনে করেন। তাই আমাকে পুরো পরিকল্পনাটা শুনিয়ে চমকে দেওয়াটা মামুর কাছে খুবই উপভোগ্যকর বিষয়।
আমি মামুর কথা বেশ মনোযোগ সহকারে শুনলাম এবং চমকানোর চেষ্টাও করে চললাম ক্রমাগত। মামু আজ বিকেলে ফ্যামিলি গেট টুগেদারের ব্যবস্থা করেছেন। শুভ্র আর সাহেল ভাইয়ার বন্ধুরা, আমার ফ্যামিলি, মামানির আত্মীয় স্বজন আর সাহেল ভাইয়ার বাবা মা এই কয়েকজন নিয়েই এই আয়োজন। মামুর ধারণা ব্যাপারটা দারুণ হবে। অনেকদিন পর বাড়িতে একটা পিকনিক ভাব চলে আসবে। আমিও মাথা হেলিয়ে স্মিত হেসে সাই জানালাম। এমন সময় কোথা থেকে শুভ্র এসে ধপ করে বসে পড়লেন আমার পাশে। আমার ওড়নার আঁচল টেনে নিয়ে ঘাম মুছতে মুছতে মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাবা, যা যা আনতে বলেছিলে সব রেডি। পুরোদস্তুর বাজার করেছি আজ, গিয়ে চেক করে নাও, এভরিথিং ইজ ওকে ওর নট। মামু উৎফুল্ল মুখে উঠে যেতেই সবার দৃষ্টির অগোচরে কোমর চেপে ধরলেন উনি। কাঁধে নাক ঘষতে ঘষতে বলে উঠলেন, গুড মর্নিং রোদো পাখি। আমি ফ্রিজড হয়ে বসে আছি। এতগুলো মানুষের সামনে এমন একটা ব্যবহার একমাত্র উনার পক্ষেই সম্ভব। অভ্র ভাইয়া আর সাহেল ভাইয়া মিটিমিটি হাসছেন। কিছুক্ষণের মাঝে নাবিলা আপুও যোগ দিলেন তাতে। রাগে গাটা জ্বলে যাচ্ছিল আমার। অভ্র ভাইয়া নিশ্চয় কোনো বেফাস কথা বলার জন্যই রেডি হচ্ছেন এবার। দুই ভাই তো এক টাইপ মুখ ফাটা। কথাটা ভেবে নড়েছে উনার হাতটা সরিয়ে দিয়ে উঠে যেতেই সোফায় গাইলিয়ে দিলেন উনি। ওড়নার একপাশটা আঁকড়ে ধরেও এদিক ওদিক তাকিয়ে ছেড়ে দিয়ে আমতা আমতা করে বললেন, এক কাপ কফি দিও রোদো পাখি, প্লিজ। আমি চুপচাপ রান্নাঘর থেকে এক কাপ কফি এনে উনার সামনের টেবিলে রাখলাম। উনি খেয়াল করলে বুঝতে পারতেন আমি উনার সাথে কাল রাত থেকে কথা বলছি না। আচ্ছা, ব্যাপারটা কি উনি খেয়াল করেছেন? হয়তো না, উনার মুখ দেখে তো আপাতত তাই মনে হচ্ছে আমার। সবাই বিকেলের দিকে আসার কথা হলেও 12টার মাঝেই রোহন সাব্বির ভাইয়ারা এসে হাজির। 1টার দিকে চিত্রা আর শিশির স্যারও চলে এলেন চুপচাপ। শুভ্র বড় খালা, উনার মামু, আদিব ভাইয়া আরও কিছু কাজিন এসে জুটল দুপুর 2টোর দিকে। বিকেল 4টার মধ্যে সারা বাড়ি হই হুল্লোড়ে ভরে উঠল। এমনিই শরীরটা খারাপ, তার ওপর এত মানুষের চেঁচামেচিতে কিছুক্ষণেই অতিষ্ঠ হয়ে উঠলাম আমি। তবুও হাসিমুখে থাকতে হলো সারাটাক্ষণ। সন্ধ্যার দিকে সবার নাস্তার ব্যবস্থা করতে মামানিকে হেল্প করছিলাম। আপু অসুস্থ না থাকলে রান্নাঘরে আসার প্রয়োজনই পড়ত না আমার, কিন্তু এখন সিচুয়েশনটাই ভিন্ন। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আছেন শুভ্র বড় খালা। আমি শুভ্র বউ, ব্যাপারটা উনার ঠিক হজম হচ্ছে না। শারীরিক অসুস্থতা, শুভ্র খালার ঝাঝালো কথায় মানসিক চাপ, সব দিক থেকে যেন ফাঁপড়ে পড়ছিলাম আমি। বাসায় থাকলে কেঁদে কেটে বিশ্রী অবস্থা করা আমি আজ কতটা শান্ত, কথাটা ভেবে খানিকটা চমকালাম আমি। শুভ্র বড় খালার কথার তোরের মাঝেই রান্নাঘরে ঢুকলেন শুভ্র। চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ে চলেছে, হয়তো শাওয়ার নিয়েছেন। শুভ্র রান্নাঘরে ঢুকতেই বরখালা গদগদ কণ্ঠে বলে উঠলেন, আরে শুভ্র, তুই রান্নাঘরে কি করছিস বাবা? কিছু লাগবে? হ্যাঁ লাগবে। তা কিছু লাগলে তো তোর বউকেই বলতে পারতিস। বউ কি সাজিয়ে রাখার জন্য এনেছিস নাকি? বউ থাকতে আমাদের ছেলেটাকে কেন রান্নাঘরে আসতে হবে শুনি? আজকালকার মেয়েদের মধ্যে কোনো আক্কেল আছে নাকি? আচ্ছা, ওসব থাক। কি লাগবে তোর? বউ লাগবে। বউ নিতে এসেছি। এভাবে তাকে রান্নাঘরে আটকে রাখলে তো তোমাদের ছেলেদের রান্নাঘরে আসতেই হবে খালামণি। রোদো পাখি, রুমে চলো। আমার ব্ল্যাক টি শার্ট খুঁজে পাচ্ছি না, ঘড়ি খুঁজে পাচ্ছি না, চলো তো। আমি উনার দিকে তাকালাম না। সবজি কাটার ছুরিটা পাশে রেখে রান্নাঘরের দরজার দিকে এগিয়ে গেলাম। পা দুটো কেমন একটা টলছে আমার, শরীরটা যে কেন এমন ভারী লাগছে কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে এগুতেই পেছনে থেকে খালার তাচ্ছিল্যভরা কণ্ঠ কানে এলো। বলি কি রেনু, ছেলে তো তোর বউয়ের আঁচল ধরে ফেলেছে রে। কিছু একটা কর, পরে দেখা যাবে তোর ছেলে অন্যের মেয়ের হাতের মুঠোয় বন্দী হয়ে গেছে। আপা, রোদ ওর বউ, আর আমি ওর মা। এই দুটো সম্পর্কের গভীরতা আমার ছেলে বুঝে। আমাদের জনের স্থান এক জায়গায় নয় যে আমাদের মাঝে প্রতিযোগিতা হবে। আমরা প্রতিদ্বন্দ্বী নয় আপা। মামানির কথাগুলো আর কানে এলো না আমার। চুপচাপ রুমে ঢুকে আলমারি থেকে উনার টি শার্ট বের করে দিলাম। উনি টি শার্টের সাথে 3/4 প্যান্ট পরে আছেন। আমি শুধু শীতল দৃষ্টিতে দেখলাম, কিছু বললাম না। সারা বাড়িতে মেহমানে ভর্তি আর উনি 3/4 পরে ঘুরে বেড়াচ্ছেন। তুমি ঠিক আছো তো রোদ? তোমাকে কেমন যেন ফ্যাকাশে লাগছে। আমি উনার দিকে ফিরে তাকালাম। ঘন কালো চোখ দুটোতে ছোট বাচ্চাদের মতো একরাশ অভিমান। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে হাতটা ছাড়িয়ে নিচে নেমে এলাম। পেছনে না তাকিয়েই বুঝতে পারছি মুখ ফুলিয়ে আমার দিকেই তাকিয়ে আছেন উনি।
এমন চাইল্ডিশ চাহনি দেখে কি রেগে থাকা যায়? রাত ৮টার দিকেই সাব্বির ভাইয়ারা ছাদে গদি বিছাতে শুরু করলেন। আজকের রাতটা ছাদেই কাটাবে সবাই। বড়রা নয়, শুধু ছোটদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে ছাদ। সোফায় বসে বসে উনাদের কর্মকাণ্ড দেখছিলাম আমি আর নাবিলা আপু। এরা সব বন্ধুরা একসাথে থাকলে মনে হয় সবকটা উঠতি বয়সের কিশোর, অথচ সবাইই এখন স্বাবলম্বী। নাবিলা আপু সেদিকে তাকিয়ে একটু হেসে নিয়েই বলে উঠলেন, তোমার বর হয়তো ঠিকমতো এনজয় করতে পারছে না, বারবার তোমার দিকে তাকাচ্ছে। মান অভিমান চলছে নাকি তোমাদের? আমি হালকা হাসলাম। নাবিলা আপু এই হাসির অর্থ বুঝলেন কি না জানি না। উনিও মিষ্টি করে হেসে বলে উঠলেন, শুভ্র চঞ্চলতা এক ফোঁটাও কমেনি। আমরা যখন স্কুলে পড়তাম তখনও শুভ্র এমনই চঞ্চল ছিল। ক্লাসের সবার সাথেই সখ্যতা ছিল তার, শুধু মেয়েরা বাদে। কারণ কোনো মেয়ের সাথেই তেমন একটা কথা বলতে দেখিনি আমি। তবে যার সঙ্গেই কথা বলতো মনে হতো কতদিনের চেনা। এনিওয়ে, তোমাকে একটা মজার ঘটনা বলি। একবার ক্লাস 10-এ স্কুল থেকে আমাদের ট্যুরে নিয়ে গেল। ট্যুরটা ছিল সিলেটে। চা বাগান দেখা শেষ করে পাহাড়ের গা বেয়ে উপরে উঠছি, ঠিক তখনই শুকনোর মধ্যে পা পিছলে ধাম করে পড়ে গেলাম আমি। তখন তো বাচ্চা ছিলাম, দিলাম ভা করে কেঁদে। যদিও ব্যথার জন্য নয়, লজ্জায় কেঁদে উঠেছিলাম সেদিন। শুভ্র আর সাব্বির ছিল আমার ঠিক পেছনে। আমাকে কাঁদতে দেখেই শুভ্র ধমক দিয়ে বলে উঠল, এই, বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আমাকে বলা ওটাই ছিল তার প্রথম কথা। তবু এমনভাবে বলেছিল যেন কত বছরের বন্ধু আমার। সেদিন আমিও মুখ ফুলিয়ে হেঁচকি তুলতে তুলতে বলেছিলাম, আমি তো বাচ্চায়, তোর মতো বুড়ো নাকি যে কাঁদব না। সেই থেকেই শুরু হলো। শুভ্র হাসতে হাসতে বলে উঠল, ও আচ্ছা, তুই তো নাব্বু বেবি। ঈশ্বস রে, ওই ওই তোদের মধ্যে এই বেবিটা কার রে? তুলে নিয়ে যাত। এমনি একটা বেবিকে কেউ ফেলে যায়? নাব্বু বেবি, ওঠে পড়ো, ওঠে পড়ো। সেদিন থেকেই পুরো স্কুলে আমি হয়ে গেলাম নাব্বু বেবি। হা হা হা। উনার কথায় হেসে উঠলাম আমি। হাসিমুখেই বলে উঠলাম, সাহেল ভাইয়াকে কি তখন থেকেই চিনেন? আরে হ না, আমি শুভ্রর সাথে শুধু 9 আর 10 এই 2 বছর পড়েছি। এই 2 বছর সাহেল আমাদের সাথে ছিল না। কোনো একটা কারণে অন্য কোনো স্কুলে ট্রান্সফার হয়েছিল সে। তবে আমি ওকে দূর থেকে দেখেছিলাম। শুভ্রর সাথে প্রায়ই রাস্তাঘাটে দেখতাম ওকে। 2 জনের ড্রেস আপ প্রায় সময়ই সেইম হতো। আমি তো ভেবেছিলাম ওরা টুইন। পরে শুনি ওরা বেস্ট ফ্রেন্ড। আর সাহেল আমাকে এয়ারপোর্টেই প্রথম দেখে। শুভ্র উপর সব মেয়েরাই ক্রাষ্ট ছিল, বাট আমার তো শুভ্রকে দেখেই ভয় লাগত, কি পরিমাণ দুষ্ট ছিল বাবা। ওকে সামলাও কিভাবে বলো তো? আমি সাহেলের উপর ক্রাষ্ট ছিলাম, যদিও ওর নামটাও জানতাম না। পরবর্তীতে যখন কলকাতায় চলে যাই তখন ফেসবুকে স্ক্রুল করতে করতে একদিন সাহেলের আইডি চোখে পড়ে, তখনই নামটা জেনেছিলাম আমি। তারপর হুট করেই এত বছর পর এয়ারপোর্টে ওর সাথে দেখা। আমি দৌড়ে গিয়ে বলেছিলাম, এক্সকিউজ মি, আপনি সাহেল রাইট? আমার কথায় কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল সাহেল, আর আমি বোকার মতো হাসছিলাম। সাহেল আমার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বলেছিল, সরি, আমি আপনাকে চিনতে পারছি না। তবে আপনার কিছু কোয়ালিটি আমার খুবই পরিচিত। আপনাকে কি আমি চিনি? সাহেলের কথায় থতমত খেয়ে গিয়েছিলাম আমি। ওর কথার আগা মাথা কিছু না বুঝেই একটা হাসি দিয়ে বলেছিলাম, আমি নাবিলা আহসান, শুভ্র ওল্ড ফ্রেন্ড। আপনি তো শুভ্র বেস্ট ফ্রেন্ড, তাই না? আমার কথায় সাহেল গভীর একটা নিঃশ্বাস ফেলে গম্ভীর মুখে বলে উঠেছিল, প্লিজ স্টপ লাফিং। এই হাসির জ্বালা মেটাতে এতদূর এসেছি, প্লিজ হাসবেন না। আমি অবাক হয়ে বলেছিলাম, মানেটা সিম্পল, বিয়ে করবেন আমায়? উইল ইউ মেরি মি? আমি তো জাস্ট তবদা লেগে দাঁড়িয়েছিলাম। এমন কোনো সিচুয়েশনে পড়ার কথা কখনো কল্পনাতেও ভাবিনি। তখন মাথায় কি ঢুকেছিল কে জানে, বোবার মতো দাঁড়িয়ে মাথা নেড়েছিলাম শুধু। যার অর্থ, আমি আপনাকে বিয়ে করব। এটুকু বলেই হেসে উঠলেন নাবিলা আপু। উনার সাথে তাল মেলালাম আমিও, কৌতূহলী হয়ে বলে উঠলাম, ওয়াও, সো এক্সাইটিং। তারপর কি হয়েছিল? তারপর আমার মাথা নাড়ানো দেখে আরও গম্ভীর হয়ে এলো সাহেলের মুখ। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে উঠল, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। উদ্ধৃতি চিহ্ন। সাহেলের কথায় আবারও অবাক হয়েছিলাম আমি। অন্য কাউকে ভালোবাসলে আমাকে বিয়ে করতে চাওয়ার মানেটা কি? অদ্ভুত। আমার মনের ভাব হয়তো সাহেল বুঝতে পেরেছিল। ঠান্ডা গলায় বলেছিল, যাকে ভালোবাসি সে আরেকজনের বউ। ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। তুমি কি শুনবে? শোনার পর যদি তোমার মনে হয় আমি ভুল তাহলে ঠিক আছে।
আর যদি মনে হয় আমি ঠিক তাহলে তুমি রাজি না হলেও আমি তোমাকেই বিয়ে করব। সরি টু ছে, দরকার পড়লে জোর করেই বিয়ে করব। বিশ্বাস করো রোদ, সেদিন আমি শুধু হাঁ করে তাকিয়েই ছিলাম। একটা অপরিচিত মেয়েকে সে জোর করে বিয়ে করার কথা বলছে। অদ্ভুত। নাবিলা আপুর বিয়ের গল্প শুনে যেন শরীর খারাপ ভাবটায় চলে গেল আমার। খুশি হয়ে বলে উঠলাম, তারপর নাবিলা আপু হেসে উঠলেন। আমার নাক টেনে বললেন, যেমন বর তার তেমন বউ। জনেই কেমন বাচ্চা বাচ্চা। হালকা হেসে তারপর আর কি, জনে একটা কফি শপে বসলাম। টানা 2 ঘণ্টায় সে সবকিছুই খুলে বলল আমায়। সত্যি বলতে আগে তো শুধু দেখে প্রেমে পড়েছিলাম, কিন্তু এবার ওর কথা বলার ভঙ্গি, ওর বলা কাহিনী সব মিলিয়ে রীতিমতো প্রেমের সাগরে হাবুডুবু খেতে লাগলাম আমি। সেই মুহূর্তে মনে হয়েছিল এই ছেলের 10টা বউ থাকলেও আমি শুধু এই ছেলেকেই বিয়ে করব। হা হা হা, ওর সোজাসাপটা কথাগুলোই আরও বেশি পাগল পাগল করে তুলেছিল আমায়। কথা শেষ করে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে যখন বলেছিল, বিয়ে করবা আমায় নাকি কিডন্যাপ করে বিয়ে করব? দেখো, এবার আর ছাড় দিব না আমি। ডিরেক্ট করতে গিয়ে আমায় বিয়ে করবা, তারপর বাসায় যাবা, নয়তো এখানেই বসে থাকতে হবে আমার সামনে। গট ইট? তখনই আমি ডিসিশন নিয়েছিলাম এই ছেলে হাজার মেয়েকে ভালোবাসলেও ওকেই আমার চাই। চাই। একটা মজার ব্যাপার কি খেয়াল করছো রোদ? আমি জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি আপু? শুভ্র আর সাহেল জন কিন্তু অনেকটাই এক টাইপ। হাই এন্ড লো। একজনের মেজাজ অলওয়েজ হাই থাকে তো আরেকজনের মেজাজ অলওয়েজ লো। আমাদের জনের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, হাই এন্ড লো। তুমি অলওয়েজ হাই আর আমি অলওয়েজ লো। অ্যাকচুয়ালি আমি না রাগই করতে পারি না। রাগটা আমার আসেই না, কেন যে কে জানে। কথাটা বলে ঠোঁট উল্টালেন উনি। জনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকেই হুট করে গলা ছেড়ে হেসে উঠলাম। আমাদের জনের হাসির শব্দে সবাই আমাদের দিকে ফিরে তাকাল। সবার চোখেই মুগ্ধতা, আর আমাদের চোখ মুখে আনন্দ, এক ঝলক সুখময় আনন্দ। ড্রয়িং রুমের সোফায় বসে আছি, আমার ঠিক সামনে হাঁটু গেড়ে বসে আছেন শুভ্র। সোফার পাশের হাতলে হাত রেখে আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি। থেকে ঢোক গিলে আশেপাশে তাকাচ্ছি আমি। চারপাশে সবাই হাসি ঠাট্টা আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকায় আমাদেরকে খেয়াল করছে না বললেই চলে। তবুও অদ্ভুত রকম অস্বস্তি নাড়া দিচ্ছে মনে। আমাকে এদিক ওদিক তাকাতে দেখে শান্ত গলায় বলে উঠলেন উনি, আমার দিকে তাকাও। উনার কথায় মুখ কাচুমাচু করে মাথা নিচু করে বসে রইলাম আমি। উঠে যাওয়ারও কোনো পরিস্থিতি রাখেননি উনি। কি হয়েছে তোমার? কোনো সমস্যা থাকলে বলো আমাকে। কাল রাত থেকে কথা বলছো না, এর কারণ কি রোদপাখি? চোখ মুখটাও ফ্যাকাশে লাগছে, তুমি কি অসুস্থ ফিল করছো রোদ? বলো আমাকে। আমি আর চোখে উনার দিকে তাকালাম। উনার দৃষ্টি আমার চোখের দিকেই। চোখাচোখি হতেই চোখ নামিয়ে নিলাম দ্রুত। উনার কোনো প্রশ্নেরই উত্তর দিতে ইচ্ছে করছে না আমার। উনি এবার আমার হাত নিজের হাতে নিয়ে নরম গলায় বললেন, সকালে খেয়েছ? সবাই লাঞ্চ করছে, খাবে, চলো। উনার কথায় চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে চিত্রাকে দেখতে পেয়েই ডাকলাম তাকে। ও কাছাকাছি এসে দাঁড়াতেই বলে উঠলাম, চিত্রা, বলছিলাম কি তো। আমার কথা শেষ না হতেই রাগী চোখে আমার দিকে তাকালেন শুভ্র। গম্ভীর গলায় চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কিছুই বলছিল না। তুমি যাও চিত্রা। এই না, যাবি না তুই? শোন আমি কি বলি। আমি তোমাকে যেতে বলেছি চিত্রা। চিত্রার মুখটা মুহূর্তেই রক্তশূন্য হয়ে গেল। বেচারি কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। আমার কথাও ফেলতে পারছে না, আবার শুভ্র ভয়ে এখানে দাঁড়িয়েও থাকতে পারছে না। তাই মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল, ভব ভাইয়া, মানে বলছিলাম কি, রোদ। চিত্রা এটুকু বলতেই ধমকে উঠলেন শুভ্র, আমি যেতে বলেছি তোমায়। চিত্রার দৌড়ে পালানোর জন্য শুভ্র এই একটা ধমকই যথেষ্ট। ধমক শুনে চমকে উঠে উপরের দিকে তাকাতেই চিত্রা হাওয়া। চিত্রা যাওয়ার পর চোখ বন্ধ করে জোরে শ্বাস নিলেন শুভ্র। আমার দিকে লাল চোখে তাকিয়ে বলে উঠলেন, 5 মিনিটের মধ্যে ডাইনিংয়ে যেন দেখতে পাই তোমায়। জাস্ট 5 মিনিট, নয়তো খবর খারাপ হয়ে যাবে তোমার। কথাটা বলেই ওঠে ডাইনিং এর দিকে চলে গেলেন উনি। এতক্ষণ যেন শ্বাস আটকে বসেছিলাম আমি। উনি সরে যেতেই বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নিলাম আমি। শ্বাস টেনে নিয়ে চোখ দুটো খুলতেই চমকে উঠলাম আমি। চিত্রা আমার ঠিক সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হেসে চলেছে। ওকে হাসতে দেখে ভ্রু কুচকালাম আমি। কি সমস্যা? হাসছিস কেন?
চিত্রা তাড়াহুড়ো করে আমার পাশে সোফার হাতলে বসে বলে উঠল, কাহিনী কি দোস্ত? ভাইয়া আর তোর মাঝে ফাইট চলছে নাকি? কেন কেন? তোকে বলবো কেন? বেশি কথা না বলে আমায় ধরত। ডাইনিং এ যাব। মাথাটা ঘুরছে, দাঁড়াতে পারছি না। আমার কথায় চোখ বড় বড় করে তাকালো চিত্রা। তুমুল উৎসাহ নিয়ে আমাকে ধরে দাঁড় করালো সে। হাঁটতে হাঁটতে কানের কাছে ফিসফিস ফিসফিস করে বলতে লাগল, ব্রেকফাস্ট করেছিলি? না, করিনি। খেতে ইচ্ছে করছিল না। এখনও খেতে ইচ্ছে করছে না? না। কেন বলতো? ভ্রু কুচকে। আচার খাবি? খালি পেটে আচার খেতে যাব কেন? তবে ঝাল ঝাল হলে খাওয়া যেতেই পারে। কেন, তুই খাওয়াবি নাকি? না, আমি তো চেক করছিলাম। মনে হয় বাবু আসছে। আচার আচার করছিস, মাথাও ঘুরছে। উহুম উহুম। চিত্রার কথায় দাঁড়িয়ে পড়লাম আমি। পিঠে ঠাস করে একটা চর বসিয়ে বলে উঠলাম, তুই আসলেই একটা গবেট। গাধি কোথাকার। আচার খেলেই মানুষ প্রেগনেন্ট হয়ে যায়? বাংলা ছবি পাইছি সেটা? ননসেন্স। আমার কথায় মুখটা কালো হয়ে গেল চিত্রার। এই টপিকে কথা বলা তার জন্য বিপজ্জনক হয়ে উঠবে ভেবে টপিক চেঞ্জ করে চাপা স্বরে বলে উঠল সে, এই, ভাইয়ার সাথে রাগ করেছিস কেন রে? চিত্রার প্রশ্নে ওর দিকে তাকালাম আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিলাম। হালকা গলায় বললাম, তিলের জন্য। তিল? কিসের তিল? ভাইয়াকে তিলের তেল টেল আনতে বলেছিলি নাকি? আনেনি বলে রাগ করেছিস? চিত্রার কথায় ভ্রু কুচকালাম আমি। বিরক্তি নিয়ে বলে উঠলাম, আমি গলার তিলের কথা বলছি, ডাফার। আমার কথায় অবাক চোখে তাকালো চিত্রা। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করল সে। কয়েক সেকেন্ড পর ঠোঁট উল্টিয়ে করুণ স্বরে বলে উঠল, দোস্ত, যুক্তিবিদ্যার মতো পেঁচিয়ে কথা বলছিস কেন? বিশ্বাস কর দোস্ত, তোর কথা আমার কাছে বায়োলজির থেকেও কঠিন লাগছে। একটু এক্সপ্লেনেশন দে না, প্লিজ। তোর ভাইয়া একটা মেয়ের গলার তিল দেখে এসে আমাকে বলেছে তার তিল নাকি আমার তিলের সাথে মিলে যায়। ভাবতে পারছিস? সে এখন মেয়েদের গলার তিল গবেষণা করতে লেগে গেছে। এরপরও রাগ করব না আমি? আমার কথায় চোখ বড় বড় করে তাকালো চিত্রা। হাত দিয়ে মুখ চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, ভাইয়া কি পরকিয়া করছে নাকি? আমি রেগে তাকাতেই সরি। আমি বোঝাতে চাচ্ছিলাম, ভাইয়া কাজটা ঠিক করেনি। তোর রেগে থাকাটা জায়েজ। এনিওয়ে, ভাইয়াকে কিছু বলিসনি তুই? কি বলবো? কি বলবি মানে? কিছুই বলবি না? সামনে গিয়ে শার্টের কলার ধরে বলবি, সমস্যা কি তোর? অন্য মেয়ের গলার দিকে এত নজর যায় কেন? চোখ দুটো তুলে নিব একদম। পাগল তুই? আমি উনাকে তুই করে বলবো? মরে গেলেও না। সামান্য তুই করে বলার জন্য তোকে মরে যেতে হবে? আজব। আমি উনাকে তুই করে ডাকতে পারবো না। ফার্স্টলি উনি আমার বড়, সেকেন্ডলি উনি আমার হাজবেন্ড আর থার্ডলি আই রেসপেক্ট হিম। আমার কথায় চিত্রা বেশ বিরক্ত হলো বলেই মনে হলো। চোখ মুখ কুচকে বলে উঠল, ওকে ফাইন। আমি যে ডায়লগটা বললাম সেটাতে তুই এর জায়গায় আপনি লাগিয়ে দিস। সামান্য একটু তুই করে বলতেই ঘাম ছুটে যাচ্ছে তোর। আমি হলে তো ঠাস করে একটা চর লাগিয়ে দিতাম। এক চরেই কাজ খতম। তুই কিন্তু ট্রাই করতে পারিস। চর খেতে না চাইলে চুপ যা। উনার গায়ে আমি হাত তুলব? পাগল তুই? জীবন থাকতে এ দিনটা যেন কখনো না আসে। বিয়ের আগে তো কথায় কথায় চর মারতি, তাও আবার পুরো ভার্সিটির সামনে। বিয়ে হওয়ার পর ধোয়া তুলসীপাতা হয়ে গেলি? বিয়ের আগে উনি শুধুই একজন ছেলে ছিলেন আমার কাছে। বিয়ের পর স্বামী। দুটোর মাঝে আকাশ পাতাল তফাত। আমার কথা শেষ না হতেই মামানির ডাক পড়ল। জনেই এগিয়ে গেলাম ডাইনিং এর দিকে। চিত্রা চেয়ার টেনে বসে পড়ল, আমি দাঁড়িয়ে রইলাম চুপচাপ। মামানি অবাক হয়ে বলে উঠলেন, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। খাবি না? এখন না মামানি, ওরা খেয়ে নিক তারপর। আমি বরং খাবার সার্ভ করে দিই। খাবার সার্ভ করার মানুষের অভাব আছে নাকি? বসো চুপচাপ প্লিজ মামানি, এখন খেতে পারবো না। খাবার দেখেই পেট ফুলে যাচ্ছে আমার। আমি পরে খাই। কথাটা বলে ডালের বাটিটা নিয়ে কিচেনের দিকে পা বাড়াতেই দুনিয়া ঘুরে এলো আমার। হাতের বাটিটা পড়ল আমার পায়ে। আমিও পড়ে যেতে নিতেই কেউ একজন ধরে ফেলল আমায়। কয়েক সেকেন্ড পরই চেয়ারে বসিয়ে দেওয়া হলো আমায়। চোখ বন্ধ রেখেও বুঝতে পারছি সবাই ঘিরে রেখেছে আমায়। চারপাশের শব্দগুলোও কানে আসছে স্পষ্ট, কিন্তু চোখটা খোলারই শক্তি পাচ্ছি না আমি। পাশ থেকে কারো ফিসফিসানোর আওয়াজ এলো কানে। বুঝতে পারলাম মানুষটি শুভ্র বড় খালা। এই শুভ্র, তোর বউ প্রেগনেন্ট নাকি রে?
যেভাবে চক্রাচক্রি পারছে আমার তো তাই মনে হয়। বড় খালামণির কথায় শুভ্র যেন চরম বিরক্ত এমন ভাব নিয়ে বলে উঠল। বড় খালামণি, এটা কি বাংলা সিনেমা পেয়েছ নাকি? মাথা চক্কর দিলেই প্রেগনেন্ট। আজাইরা, মানুষের বিভিন্ন কারণে মাথা চক্কর দিতে পারে, তাই আজগুবি চিন্তা বাদ দাও তো। বাবা, ডক্টর আঙ্কেলকে একটু আসতে বলো না প্লিজ। এরপর আবারও নীরবতা। মাথাটা সোজা করে বসতে পারছি না আমি, ঢলে পড়ছে বারবার। কোনোরকম চোখ পিটপিট করে তাকালাম আমি। ডান পাশে তাকিয়ে দেখলাম সাহেল আর অভ্র ভাই দাঁড়িয়ে আছেন আর বাম পাশে শুভ্র। শুভ্রকে দেখা মাত্রই শুভ্র গায়ে ঢলে পড়লাম আমি। তারপর আর কিছুই মনে নেই আমার। যখন চোখ খুলি তখন আমি বিছানায় শুয়ে, হাতে স্যালাইনের নল লাগানো। রুমের এখানে সেখানে দাঁড়িয়ে আছে সবাই। চারপাশে চোখ ঘুরিয়ে নিয়ে ডক্টরের কণ্ঠে ডানদিকে ফিরে তাকালাম আমি। না শুভ্র, তেমন কোনো সমস্যা নেই। প্রেশার ফল করার জন্যই সেন্স হারিয়েছিল। বাচ্চা একটা মেয়ের প্রেশার এত লো হয়ে গেল কিভাবে? খাওয়া দাওয়া করে না নাকি? শরীরও বেশ দুর্বল। খাওয়া দাওয়ার দিকে নজর দিও। মেডিসিনের মাঝে শুধু 2টো ট্যাবলেট দিচ্ছি, একটা প্রেশারের আরেকটা খাবারের রুচি হওয়ার জন্য। কথাগুলো বলেই ফিরে তাকালেন উনি। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি মামনি, উঠে গেছ? কেমন লাগছে এখন? উত্তরে মিষ্টি করে হাসলাম আমি। ডক্টর কোনো একটা আর্জেন্ট কাজে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, বাকি সবাই আমার দিকে ড্যাব করে তাকিয়ে আছে। রুমের এক কোণে বাবা, মা আর ভাইয়াকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। নীরবতা ভেঙে আমার পাশে বসেই ধমকে উঠলেন শুভ্র। দেই একটা কানের নিচে লাগিয়ে দিব। বেয়াদব মেয়ে, বেশি আদর দিয়ে ফেলছি তাই কথা গায়ে লাগে না। এখন থেকে নো আদর, শুধু মাইর চলবে। উনার কথায় অবাক চোখে তাকিয়ে আছি আমি। সবার সামনে কিভাবে বকছেন আমায়। বিছানার এক কোণে সাহেল ভাইয়া দাঁড়িয়েছিলেন। শুভ্র ধমকে আমতা আমতা করে বলে উঠলেন, আহ শুভ্র, মেয়েটাকে এভাবে বকছিস কেন? এমনি অসুস্থ, বাদ দে না। সাহেল ভাইয়ার কথায় তাল মিলিয়ে মামুও বলে উঠলেন, তাই তো শুভ্র, এভাবে বকছিস কেন ওকে? এই অসুস্থ অবস্থায় কেউ বকে? তোমরা চুপ করো বাবা, একটা কথাও বলবে না আজ। তোমাদের আস্কারা পেয়েই বিছানায় শুয়ে আছে আজ। সাহেল, খুব তো ওর সাইড নিয়ে কথা বলছিস, তোর কোনো ধারণা আছে কি করে ও? ভার্সিটিতে ক্লাস নিয়ে পুরো ভার্সিটি খুঁজে ওকে বের করে জোর করে ক্যান্টিনে নিয়ে খাওয়াতে হয়। আর যদি সেই টাইমে আমার ক্লাস থাকে তাহলে তো কথায় নেই। আমি ফোন দিয়ে ওকে খেতে যেতে বলি আর উনি ফোনে ভদ্রভাবে বলে, হ্যাঁ খাবো, এমন একটা ভাব যেন এক্ষুনি খেতে বসে যাচ্ছে, অথচ পরে দেখা যাবে খাইনি। আমি অফিস থেকে ফিরতে ফিরতে রাতেও না খেয়েই ঘুম। আমি খেতে বললে সুন্দর করে বলে বে, আমি খেয়েছি। অথচ সকালে উঠে শুনি বউ আমার রাতে খায়নি। তাহলে বল, রাগটা উঠবে না? অলওয়েজ বাচ্চামো, অলওয়েজ। বাচ্চার বাপ না হয়েও ফুপ্পির রেডিমেড বাচ্চা পালতেছি আমি, রিডিকিউলাস। উনার কথায় রাগ স্পষ্ট, আর উনার রাগের ভেজে সবাই নিস্তব্ধ। কিছুক্ষণ চুপ করে থেকে আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠলেন উনি, ফুপ্পি, যাওয়ার সময় তোমার মেয়েকে সাথে করে নিয়ে যাবে। ওর এখানে থাকার কোনো দরকার নেই। উনার কথায় মামু অবাক হয়ে বলে উঠলেন, কি বলছিস শুভ্র? খুব সুন্দর একটা কথা বলছি। তোমার ভাগ্নিকে যেমন এনেছিলে অমনি রেখে আসো, নয়তো আমাদের সবার একসাথে জেলের ঘানি টানতে হবে। কি দরকার? দরকার আছে কোনো? ফুপ্পি, যাওয়ার সময় ওকে নিয়ে যেও, একদম পার্মানেন্টলি নিয়ে যাবে। উনার কথায় মিনমিন করে বলে উঠলাম, আমি যাব না কোথাও। যাব না বললে তো হবে না, যেতে হবে। মামুর বাড়ি আসছো থাকো, বাট আমার রুমে থাকা চলবে না। এই মাধবী, রেহেলা। উনার ডাকে মাধবী আর রেহেলা দরজার ধার থেকে উকি দিয়ে কাপা কাপা গলায় বলে উঠল, জি ছোট ভাইজান, তোমাদের ছোট ভাবির লাগেজ প্যাক করে দাও তো। উপোস সরি, ছোট ভাবি না আপামনি। আগে যেমন আপামনি ডাকতে এখনও আপামনিই ডাকবে। ভাবি ডাকার প্রয়োজন নেই। এখন ঝটপট তোমাদের আপামনির ব্যাগ গুছিয়ে দাও। সব জিনিস গোছাবে। ওর একটা জিনিসও আমার ঘরে যেন না থাকে, বুঝেছ? আম্মু, কাদো কাদো হয়ে আম্মু আম্মু করলে তো কিছু হবে না। ডিসিশন ফাইনাল। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? গোছাও। মামু, দেখো আমায় তাড়িয়ে দিচ্ছে। আমি যাব না, যাব না। শুভ্র, বাড়াবাড়ি করছিস তুই। আমার মাটাকে বাড়ি পাঠিয়ে দিতে চাইছিস? মাইর দিব একটা। মারলে মারো, যা ইচ্ছে করো। যেতে তো ওকে হবেই। ফুপ্পি, নিয়ে যাবা না তোমার মেয়েকে? অবশ্যই নিয়ে যাব।
আমার ভাতিজাটাকে এভাবে জ্বালানোর পরও রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। আহা, ছেলেটার মুখ চোখ শুকিয়ে গেছে একদম। আম্মুর কথায় শক খাওয়ার মতো তাকিয়ে রইলাম আমি। এই তার মেয়ের প্রতি ভালোবাসা? মেয়ের থেকে ভাতিজার প্রতিই দরদ বেশি তার। এত আদর তো কোলে নিয়ে বসে থাকলেই তো হয়। যত্ত সব আদিক্ষেতা। মনে মনে একগাদা বকা দিয়ে কান্নামাখা গলায় বলে উঠলাম আমি। আম্মু তুমিও? আম্মু কিছু বললেন না, মুখ টিপে হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। এবার কাঁদতে বসলাম আমি। সত্যিই কি আমাকে পাঠিয়ে দিবেন শুভ্র? আমি যখন মুখ ফুলিয়ে কাঁদছি তখনই একে একে বেরিয়ে গেল সবাই। সবাই বেরিয়ে যেতেই দরজা লাগিয়ে হুট করেই আমার উপরে এসে পড়লেন শুভ্র। উনার এমন কাণ্ডে চমকে ওঠে কান্না থেমে গেল মুহূর্তেই। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছি আমি। উনি আজ শোয়া হয়ে হয়ে দুই বাহু চেপে ধরে বললেন, কাঁদো কেন? ইমোশনাল ব্ল্যাকমেইল করো? কাজ হবে না। আমি ঠোঁট উল্টিয়ে আগের মতোই চুপচাপ তাকিয়ে রইলাম উনার মুখে। আমাকে চুপ থাকতে দেখে হাতটা আরও জোরে চেপে ধরে ঠোঁটে ছোট্ট করে কামড় দিয়ে বলে উঠলেন, কথা বল নয়তো এক্ষুনি বাপের বাড়ি দিয়ে আসব তোকে। কি দিয়ে আসব? আমি যাব না। যাবে না তো কথা শুনো না কেন আমার? আবার কাঁদছ কেন? কথাটা বলে চোখের পাতায় চুমু দিয়ে দিলেন উনি। মুচকি হেসে বলে উঠলেন, এই মেয়ে, কাঁদলেই পাঠিয়ে দিনো বাপের বাড়ি। আমার সামনে থাকলে কাঁদা যাবে না। বুঝো না কেন? ভালোবাসি তো। বুকে ব্যথা লাগে। উনার কথায় মুচকি হাসলাম আমি। অভিমানী গলায় বলে উঠলাম, চিত্রার মুখে একটা তিল আছে, খেয়াল করেছেন? না তো। কেন বলো তো? শ্রেয়ার মুখেও একটা তিল আছে। বলুন তো কোথায়? আজব তো, আমি কিভাবে জানব? জানবেন না কেন? সামনে দিয়ে ঘুরঘুর করে দেখতে পান না? আমি ওভাবে খেয়াল করেছি নাকি? তুমি হঠাৎ তিল নিয়ে পড়লে কেন বলো তো? তাদের খেয়াল না করলে নাবিলা আপুকে কেন খেয়াল করেছেন শুনি? কাহিনী কি? তলে তলে কি চলে হুম? সরুন, সরুন আমার উপর থেকে। আমার কথায় হাসলেন উনি। গলায় মুখ ডুবিয়ে বলে উঠলেন, সরি। নাবিলাকে খেয়াল করার কারণ হলো সাহেল। নাবিলার আচরণগুলো তোমার সাথে মেলাচ্ছিলাম জাস্ট। আর তাছাড়া তিলটা আমি ইচ্ছে করে দেখিনি। তোমার সামনে এসে যখন দাঁড়ালো তখন সরাসরি তিলটাই চোখে পড়ে গিয়েছিল আমার। ব্যাস এটুকুই তো। আমার মিসেস এই জন্যই মন খারাপ রেখেছিল বুঝি? পাগলি। নাক টেনে